অ্যানোমালি কথাটাতে আমার একটু আপত্তি আছে। অ্যানোমালি মানে এরা খারাপ জিনিস মনে হয়। গর্ভস্থ ভ্রূণের যখন গঠনের কোনো ত্রুটি ধরা পড়ে তাকে অ্যানোমালি বলে। একটা ফ্যাক্টরিতে যখন কোনো জিনিস তৈরি হয় তখন 100টার মধ্যে 100টা যেরকম সঠিকভাবে তৈরি হয় না, যেরকম হিউম্যান বডিও যখন তৈরি হয় তখনও কিন্তু 100টার মধ্যে 100টা সঠিকভাবে তৈরি হয় না। যে কোনো প্রেগন্যান্সির ক্ষেত্রেই 5 মাসের মাথায় বাচ্চার গঠন পরীক্ষা করা উচিত। যেমন ধরুন হার্টে একটা ছোট ফুটো আছে, কিন্তু এই ছোট ফুটোটাই যদি ডাউন সিনড্রোমের সঙ্গে যুক্ত থাকে তাহলে বাচ্চা কোনোদিনই নর্মাল লাইফ লিড করতে পারবে না। 5 মাসের মাথায় যে স্ক্যানটা করছেন, অ্যানাটমি স্ক্যান, কি আপনারা জেনে দেখে থাকেন? যার ঠোঁটটা হচ্ছে কাটা, পায়ের পাতাটা একটু বাঁকা থাকে, যেটাকে আমরা ট্যালিপাস বা ক্লাব ফুট বলি। এই ধরনের সমস্যাও কিন্তু জন্মের পরে পুরোপুরি ট্রিটমেন্ট করিয়ে, চিকিৎসা করিয়ে সঠিক করে দেওয়া সম্ভব। যদি কোনো অ্যাবনর্মালিটি ধরা পড়ে সেক্ষেত্রে কি করা উচিত? যখন কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় আমরা দেখি যে বাচ্চারা জিনগতভাবে সুস্থ কিনা। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সবাইকে আজ ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সাথে বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার গোস্বামী আছেন। ডক্টর গোস্বামী দীর্ঘদিন ধরে ফিটাল মেডিসিনের উপরে কাজ করছেন। প্রায় 30 বছর ধরে উনি ফিটাল মেডিসিন নিয়ে কাজ করে এসেছেন। উনি কলকাতা থেকে এমবিবিএস, তারপরে ডিজিও করেন, তারপরে সুদূর ইউনাইটেড কিংডমে যান, লন্ডন থেকে এফআরসিওজি করেন। তারপরে উনি ফিটাল মেডিসিন নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করে থাকেন লন্ডন থেকে। তারপরে উনি দেশে ফেরেন এবং কলকাতায় এসে ফিটাল মেডিসিন নিয়ে কাজ শুরু করেন। নমস্কার স্যার। যেটা শুনে থাকি প্রায় সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। স্যার, অ্যানোমালি স্ক্যানটা কি? অ্যানোমালি কথাটাতে আমার একটু আপত্তি আছে। অ্যানোমালি মানে এরা খারাপ জিনিস মনে হয়। মানে গর্ভস্থ ভ্রূণের যখন গঠনের কোনো ত্রুটি ধরা পড়ে তাকে অ্যানোমালি বলে। আমার মনে হয় কারেক্ট কথাটা অ্যানোমালি না বলে অ্যানাটমি বলাটাই ভালো। অ্যানাটমি স্ক্যান বা অ্যানোমালি স্ক্যান সেমই জিনিস। এটা হচ্ছে গর্ভস্থ ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরীক্ষা করা, মানে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি প্রায় সমস্ত অর্গ্যানস আমরা টেস্ট করি। হার্ট, লাং, ব্রেন, কিডনি, হাত পা, মুখ, সমস্ত কিছু মায়ের পেটে থাকাকালীনই বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা সম্ভব হয়। এবং এটা হচ্ছে ফিটাল মাস্টার চেক আপ, যেটা আমরা বলি গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষার একটা অতি গুরুত্বপূর্ণ অংশ। নর্মালি এটা অ্যারাউন্ড 5 মাস, মানে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে করা হয় এবং প্রতিটা প্রেগনেন্সিতেই এটা করা উচিত এবং সঠিকভাবে করা উচিত। এটাই হচ্ছে আপনার অ্যানোমালি বা অ্যানাটমি স্ক্যান। সেই অ্যানাটমি স্ক্যানটা কি স্কিল বেসড, মানে সব জায়গা থেকে এটা হওয়া সম্ভব? সম্ভব, বাট এসেনশিয়ালি অ্যানোমালি স্ক্যানের বা অ্যানাটমি স্ক্যানের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে 3টে জিনিস ফলো করা। 1 নম্বর হচ্ছে যে ইট হ্যাজ টু বি প্রোটোকল বেসড। মানে ধরুন আমাদের শরীরে কত হাড় আছে? 206টা হাড় আছে। তো আমরা যদি প্রতিটা হাড়কে 1 সেকেন্ডও দেখতে লাগে তাহলে আপনি আন্দাজ করতে পারেন একটা অ্যানোমালি স্ক্যানে কতটা সময় লাগে। তো মোটামুটি আমি এটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বললাম, পুরো কথাটা হয়তো সঠিক সেভাবে নয়, কিন্তু অ্যানোমালি বা অ্যানাটমি স্ক্যানের যে স্বাস্থ্য পরীক্ষা ভ্রূণে, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সো এটা যে কোনো জায়গায় করা সম্ভব। যাদের স্কিল আছে, যে ডাক্তারবাবুরা এইটা করতে জানেন বা ট্রেন্ড আছেন, তারা যদি সঠিক সময়টা দিয়ে এই পরীক্ষাটা করেন সেটা কিন্তু সঠিক ইনফরমেশনই দেবে। আর একটা জিনিস হচ্ছে যে আজকালকার দিনে আল্ট্রাসাউন্ড মেশিনে একটা প্রচন্ড অগ্রগতি হয়েছে। সুতরাং যে রেজলিউশন বা যে ইমেজ আমরা পাচ্ছি গর্ভস্থ ভ্রূণের যখন অ্যানোমালি স্ক্যান করা হচ্ছে, তার টোটাল সাইজটা 100-200 গ্রাম, তার মধ্যে থেকে আমরা হার্ট, লাং, ব্রেন, কিডনি, হাত পা, মুখ দেখছি। সুতরাং ভাবতে পারেন ব্যাপারটা কতটা ইট ইজ নট ইজি, এটা খুব একটা ইজি কাজ নয়। তো সেই অর্থে ভালো মেশিন থাকলে স্ক্যানটা ভালো হবে বা ইনফরমেশন গুলো আরো বেটার পাওয়া যাবে। সো 1 নম্বর হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে মেশিন, আর তৃতীয় জিনিস হচ্ছে পুরো বাচ্চাটাকে 360 ডিগ্রি হিসেবে দেখা। সুতরাং হিস্ট্রিটাও খুব গুরুত্বপূর্ণ, যে সাপোর্ট স্টাফরা থাকছে তারা কতটা দক্ষ এবং
তারা কতটা ইনফরমেশন হিস্ট্রি এগুলো নিয়ে নিতে পারছে, এগুলো গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে মিশিয়ে দেখতে ইয়েস, অ্যানোমালি স্ক্যান থিওরিটিক্যালি সব জায়গাতেই করা যায়, কিন্তু সঠিকভাবে যাতে কোনো কিছু মিস না হয়, কোনো অ্যাবনর্মালিটি যেটা বাচ্চার মধ্যে থাকতে পারে সেটা যদি মিস না হয়, সেই হিসেবে দেখতে গেলে দক্ষ এবং অভিজ্ঞ সেট আপে, পার্টিকুলারলি যেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি আছে সেইগুলোকেও কিন্তু ফিটাল মেডিসিনের মতো অ্যাডভান্স সেট আপে করাটাই বাঞ্ছনীয়। এটা কি সব মায়েদেরই করা উচিত অ্যানাটমি স্ক্যান? 100%। যে কোনো প্রেগন্যান্সির ক্ষেত্রে 5 মাসের মাথায় বাচ্চার গঠন পরীক্ষা করা উচিত, যেটাকে অ্যানোমালি স্ক্যান বা অ্যানাটমি স্ক্যান বলা, এবং এই ব্যাপারে কোনো এক্সেপশন রাখা উচিত। ধরুন কেউ যদি অ্যানাটমি স্ক্যানটা মিস আউট করে কোনো কারণে, সেক্ষেত্রে কি করা উচিত? দেখুন, অ্যাজ অ্যান্ড হোয়েন পসিবল, আর্লিয়েস্ট, আমি যেটা বললাম আইডিয়াল সময়টা হচ্ছে 5 মাস, কিন্তু ধরুন কোনো কারণে এই সময়ের মধ্যে কেউ আসতে পারলেন না, তখন আর্লিয়েস্ট পসিবল সে যদি 6 মাসেও আসে, অভিজ্ঞ যদি ডাক্তারবাবুরা থাকেন, তাহলে 6 মাসেও কিন্তু যথেষ্ট পরিমাণে বাচ্চার গঠন দেখা সম্ভব হতে পারে। কিন্তু অ্যাটলিস্ট মানে একবার ভালোভাবে বাচ্চার গঠন চেকটা প্রেগন্যান্সি চলাকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা সঠিক সময় করাটাই বেটার। একটা প্রেগন্যান্সির সময় কটা স্ক্যান জেনারেলি একটা মায়ের করা? তো আমি আগেও বলেছি অ্যাটলিস্ট 3টে, হ্যাঁ, ডিপেন্ডিং অন আর কোন প্রেগন্যান্সি কমপ্লিকেশনস আছে কিনা, সেই অনুযায়ী এর বেশিও স্ক্যান লাগতে পারে। এবার অ্যানোমালি স্ক্যান যেটা করা হয় তার অবজেক্টিভটা কি? দেখা গেছে যে প্রতি 100টা বাচ্চার মধ্যে হয়তো 90-92টা বাচ্চাই সঠিকভাবে তৈরি হয়। যে কোনো ভ্রূণ যখন তৈরি হয়, সে বাবার থেকে একটা সেল পায় আর মায়ের থেকে একটা সেল পায়, কোষ পায়, সেখান থেকে লক্ষ লক্ষ সেল তৈরি হয়, তারপরে অর্গানস বা স্ট্রাকচারটা ফর্মেশন হয়। তো যেরকম একটা ফ্যাক্টরিতে যখন কোনো জিনিস তৈরি হয়, তখন 100টার মধ্যে 100টা যেরকম সঠিকভাবে তৈরি হয় না, এরকম হিউম্যান বডিও যখন তৈরি হয় তখনও কিন্তু 100টার মধ্যে 100টা সঠিকভাবে তৈরি হয় না। কিছু কিছু ক্ষেত্রে খুঁত রয়ে যায়, যাকে আমরা অ্যানোমালি বলে থাকি। এই খুঁতটা মাইনর হতে পারে অথবা মেজর হতে পারে। তো আমরা যখন অ্যানোমালি স্ক্যান করি, তখন কিন্তু 100 জনের মধ্যে 90 জনের ক্ষেত্রে আমরা বাবা মাকে জানাতে পারবো যে তাদের গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য ঠিক আছে বা স্ট্রাকচার গঠন ঠিক আছে। কিন্তু 10 ভাগ ক্ষেত্রে আমরা সমস্যা পাবো। যখন এই সমস্যাটা পাই, তখন আমরা দেখি সেটা কিউরেবল কিনা, মানে সেটা সারিয়ে দেওয়া সম্ভব কিনা। এবং এই সারিয়ে দেওয়ার ব্যাপারটা আজকালকার দিনে আমরা প্রেগন্যান্সি চলাকালীনই ইউটেরাসের মধ্যেই ট্রিটমেন্ট করতে পারি, নট ইন অল কেসেস, বাট বেশ কিছু ক্ষেত্রে যেটা ইন্ট্রাইউটেরাইন ট্রিটমেন্ট বা সার্জারির মাধ্যমে কিওর করা সম্ভব। অন্যান্য ক্ষেত্রে জন্মের পরে যদি জানা যায় যে এই সমস্যাটা আছে, তাহলে কিন্তু জন্মের পরে সঠিক জায়গায় ডেলিভারি করে জন্মের পরে এই সমস্যাগুলো অপারেশনের মাধ্যমে বাচ্চাকে কিওর করে দেওয়া সম্ভব, এবং বাচ্চা নর্মাল লাইফ লিড করতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাটা একটা জেনেটিক প্রবলেমের সঙ্গে যুক্ত থাকতে পারে। যেমন ধরুন হার্টে একটা ছোট ফুটো আছে, সেই ছোট ফুটোটা অ্যাজ সাচ বাচ্চার লাইফের কোনো ক্ষতি করবে না এবং জন্মের পরে ট্রিটমেন্ট করিয়ে ঠিক করা সম্ভব। কিন্তু এই ছোট ফুটোটাই যদি ডাউন সিনড্রোমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে বাচ্চা কোনোদিনই নর্মাল লাইফ লিড করতে পারবে না। এর বাইরে রইলো কিছু সমস্যা আছে যেটা নট কম্পিটেবল উইথ লাইফ, মানে সেটা নিয়ে বাচ্চা কোনোদিনই বাঁচতে পারবে না। যেমন ধরুন ব্রেনের অর্ধেক অংশ ডেভেলপ করলো না বা 2টো কিডনি ডেভেলপ করলো, তখন কিন্তু আমরা বহু বাবা মায়েদের বলে দিই যে এই প্রেগন্যান্সি কন্টিনিউ করা উচিত নয়। ঠিক আছে? তো ইন এ নাটসেল অ্যানোমালি স্ক্যান কিন্তু এই 3টে 4টে 5টা অপশনের মধ্যেই ভ্যারি করে। বেশিরভাগ বাচ্চাই সুস্থ হবে এবং থাকবে, কিন্তু যখন কোনো সমস্যা পাওয়া যাবে তার সমাধানটা কি, সেটা ফিটাল মেডিসিন বিশেষজ্ঞরাই বলতে পারে। আচ্ছা, যেটা আপনি বললেন স্যার যে ইন্ট্রা-ইউটেরাইন দিয়ে অনেক সমস্যার সমাধান করা যেতে পারে, স্যার আপনি কি এরকম কিছু করেছেন? নিশ্চয়ই। বেসিক্যালি এর বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে। যেমন ধরুন আমরা আজকালকার দিনে ইউটেরাসের মধ্যেই বাচ্চা ব্লাড ট্রান্সফিউশন করতে পারছি। যে বাচ্চারা অ্যানিমিক হয়ে যায় বিভিন্ন কারণে, তাদের আমরা করতে পারি। এছাড়া বিশেষ কিছু স্ট্রাকচারাল ডিফেক্ট ফিটোস্কোপির মাধ্যমে
অপারেশন করে ঠিক করা যায়। এছাড়া টুইন প্রেগন্যান্সিতে মনোকোরিনিক টুইনের কিছু কমপ্লিকেশনস হলে, আইডেন্টিক্যাল কিছু কমপ্লিকেশনস হলে আমরা কলকাতাতে বসেই সেই ট্রিটমেন্টটা গর্ভস্থ ভ্রূণেরই ওপর আমরা করতে পারছি। এই সায়েন্সটা অত্যন্ত ডেভেলপিং সায়েন্স। এই জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসছে। সো এই জায়গাটাকে আমাদের ওয়াচে রাখতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের প্রসেস আমরা আরো করতে পারবো। এই যে সমস্যার কথা বললেন, এই সবকটা সমস্যায় কি 5 মাসের মাথায় সব জানা যায়? বেশিরভাগ সমস্যাই 5 মাসের মাথায় জানা যায়, কিন্তু আবার কিছু সমস্যা আছে যেটা 5 মাসের মাথায় বুঝতে পারা যায় না। যেমন ধরুন ইন্টেস্টিন, বাচ্চার যে পেটের অন্ত্র আছে সেখানকার কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু আরেকটু পরে 7 থেকে 8 মাসের মাথাতেও বোঝা যেতে পারে। সুতরাং সমস্ত সমস্যাই যে 5 মাসের মাথাতে বোঝা যাবে এটা কিন্তু নয়, বেশিরভাগ সমস্যাই বোঝা যাবে। কিন্তু তা সত্ত্বেও সাবসিকুয়েন্ট যখন আল্ট্রাসোনোগ্রাফি হবে, আমরা নর্মালি সমস্ত প্রেগন্যান্সি ক্ষেত্রেই 8 মাসের মাথায় আরেকবার আল্ট্রাসোনোগ্রাফি করি, এবং তখনও কিন্তু নজর রাখতে হবে যে এমন কিছু ডেভেলপ করেছে কিনা বাচ্চার মধ্যে যেটা 5 মাসের স্ক্যানে দেখতে পাওয়া যায়নি। তাহলে কি কি 5 মাসের মাথায় যে স্ক্যানটা করছেন, অ্যানাটমি স্ক্যান, কি কি আপনারা জেনে দেখে থাকেন? অ্যাবনর্মালিটি বলছেন। তো আমি বিশেষ দু একটা জিনিসের কথা বলবো যেটা জন্মের পরে ট্রিটমেন্ট করিয়ে যদি ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে ট্রিট করা সম্ভব। রিসেন্ট মান্থসে আমরা একাধিক এরকম কেস করেছি। যেমন ধরুন আজকে যখন স্টুডিওতে আসছিলাম, আজকেই সকালে একজনকে আমি দেখলাম যার ঠোঁটটা হচ্ছে কাটা, ঠিক আছে, এবং এই কাটাটা আমাদের ভেতরে যে বনি অংশটা থাকে মুখের মধ্যে, যেটাকে আমরা বাংলাতে টাগরা বলে থাকি, প্যালেট, সেটার মধ্যে এক্সটেন্ড করে যায়। তো এটাকে সাইন্টিফিক ভাষায়, বিজ্ঞানের ভাষায় এটাকে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট বলা হয়। তো এই ধরনের সমস্যা অ্যানোমালি স্ক্যান বা অ্যানাটমি স্ক্যানের সময় আমরা পরিষ্কার বুঝতে পারি। তো এটা হচ্ছে একটা কমপ্লিট কিউরেবল সমস্যা, এটার একটা কসমেটিক এলিমেন্ট আছে। এছাড়া বাচ্চা জন্মের পরে খাওয়া দাওয়া ইত্যাদিরও ট্রিটমেন্ট আছে। এগুলো কিন্তু লাইফ থ্রেটনিং সমস্যা নয়, কিন্তু জন্মের পরে যদি জানা থাকে সঠিক চিকিৎসার মাধ্যমে কমপ্লিট কিওর করে দেওয়া সম্ভব। আর একটা জিনিস আমরা অনেক সময় পেয়ে থাকি যেটাকে আমরা কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া বলি। সেটা কি না, আমাদের নর্মালি স্টমাকটা পেটের মধ্যে থাকে আর হার্টটা বুকের মধ্যে থাকে। বুক এবং পেটের মধ্যে একটি পর্দা থাকে যেটাকে ডায়াফ্রাম বলে। কখনো কখনো জন্মগত কারণে, ডেভেলপমেন্টের কারণে এই স্টমাকটা পেটের মধ্যে না থেকে বুকের মধ্যে চলে আসে, স্টমাক ইন্টেস্টিন। এটাকে বলা হয় কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। এটা অ্যানোমালি স্ক্যানের সাহায্যে পরিষ্কার বুঝতে পারা যায়, এবং অনেক ক্ষেত্রেই আমরা জন্মের পরে এটাকে অপারেশনের মাধ্যমে ঠিক করে কিওর করে দিতে পারি। তো এইটা একটা এক্সাম্পল যেটা দিলাম। আরো কিছু এক্সাম্পল যদি আপনার দিই, অনেক সময় ধরুন পায়ের পাতাটা একটু বাঁকা থাকে, যেটাকে আমরা ট্যালিপাস বা ক্লাব ফুট বলি। এই ধরনের সমস্যাও কিন্তু জন্মের পরে পুরোপুরি ট্রিটমেন্ট করিয়ে, চিকিৎসা করিয়ে সঠিক করে দেওয়া সম্ভব। অনেক সময় আমরা কিডনির সমস্যা দেখি। কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ হিসেবে কাজ করে, এটা ছাঁকনি হিসেবে কাজ করে। সেই ছাঁকনি থেকে একটি পাইপ নেবে তলপেটের মধ্যে আমাদের যে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের যে থলি থাকে সেটার মধ্যে জয়েন করে। কখনো কখনো জন্মগত কারণে এখানে যদি ব্লক থাকে তাহলে কিডনির বিশেষ কিছু অংশ ফুলে যায়। তো জন্মের আগে থেকেই যদি এটা জানা থাকে তাহলে বিশেষ কিছু প্রিকশনস নিয়ে জন্মের পরে পিডিয়াট্রিক নেফ্রোলজিস্টরা এটা ট্রিটমেন্ট করে এটা সম্পূর্ণ রকমে ঠিক করে দিতে পারে। এরকম একাধিক এক্সাম্পল আছে। সুতরাং সমস্যা পেলেই যে সেটা সব একদম শেষ হয়ে গেল এটা নয়। বহু সমস্যাই জানা থাকলে জন্মের পরে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউটেরাসের মধ্যেই অপারেশন করে বা ট্রিটমেন্ট করে ঠিক করে দিতে পারছি। সেম সমস্যাটা হার্টের ক্ষেত্রেও, অনেক কনজেনিটাল হার্ট ডিজিজও ডায়াগনোসিস হয় যেটা কিন্তু ট্রিটমেন্টের সাহায্যে কিওর করে দেওয়া সম্ভব। তার মানে অ্যানোমালি স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট স্ক্যান, এবং সবারই করা উচিত এবং ভালো জায়গা থেকে করা উচিত, যেখানে এই যেগুলো আপনি বললেন এগুলো ঠিক মতন দেখা বা বোঝা, এবং এই পয়েন্টস গুলো না এলে আমি যেমন ধরুন আমাদের কাছে অনেক প্রেগন্যান্সি আসেন যাদের আগের বাচ্চার একটা অ্যানোমালি স্ক্যান, একটা অ্যাবনর্মালিটি স্ট্রাকচার লেভেলে ধরা হয়েছে। অনেকেই বলেন
যে আমি তো অ্যানোমালি স্ক্যান করিয়েছিলাম, এটা ধরা পড়লো না কেন। এক্ষেত্রে আমাদের খুব একটা বলার কিছু থাকে না। 100% না হলেও অ্যানোমালি স্ক্যানের সাহায্যে আজকালকার যা মেশিন এবং অভিজ্ঞতা যেরকম আছে, সেই হিসেবে 100 জনের মধ্যে 60-70 জনের ক্ষেত্রেই বড়সড় অ্যাবনর্মালিটি ধরা সম্ভব। এবং সেই হিসেবে অ্যানোমালি স্ক্যানটা অতীব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ কি এটা গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষার একটা অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ। স্যার, যদি কোনো অ্যাবনর্মালিটি ধরা পড়ে সেক্ষেত্রে কি করা উচিত? সো আমাদের প্রাথমিকভাবে অ্যান্সার করতে হয় যে সমস্যাটা আইসোলেটেড কিনা। মানে ধরুন যদি আমি একটা কিডনির কোনো সমস্যা পেলাম, তার সঙ্গে হার্টের কোনো সমস্যা আছে। আমরা ধরুন যদি আমরা হাত পায়ের কোনো একটা সমস্যা পেলাম, তার সঙ্গে শরীরের অন্য কোনো বড় সমস্যা আছে। আমরা ব্রেনের কোনো সমস্যা পেলাম, তার সঙ্গে অন্যান্য কোনো বড় অর্গানের সমস্যা আছে। সো অ্যাবনর্মালিটি পেলে সেটা সিঙ্গেল অর মাল্টিপল, এক বা একাধিক, এটাই আমাদের প্রথম অ্যান্সার করতে হয়। নেক্সট হচ্ছে যে যখনই কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, সেটা এই প্রেগন্যান্সির সমস্যা হতে পারে, অথবা এটা ভ্রূণের ক্রোমোজোম বা জিন ঘটিত সমস্যার সঙ্গে যুক্ত থাকতে পারে। তো সেই আঙ্গিকে যখন কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, আমরা দেখি যে বাচ্চারা জিনগতভাবে সুস্থ কিনা। সো মোস্ট অফ দ্য মেজর অ্যাবনর্মালিটিজ, হার্ট, লাং, ব্রেন, কিডনি, এ সমস্ত ক্ষেত্রে যখন আমরা কোনো বড়সড় সমস্যা পাই, আমরা গর্ভস্থ ভ্রূণটা জিনগতভাবে সুস্থ কিনা সেটা আমরা প্রমাণ করে নিই। তার কারণ যদি একটা সমস্যা সেটা কিউরেবল হয় ট্রিটমেন্ট করিয়ে জন্মের পরে, কিন্তু তার যদি জিন ঠিক না থাকে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করিয়েও সে নর্মাল লাইফ লিড করতে পারবে না। সেক্ষেত্রে কোনো অ্যাবনর্মালিটি পেলে আমরা কি করি, গর্ভস্থ ভ্রূণের ডিএনএটা মায়ের পেট থেকে সংগ্রহ করি অ্যামনিওসেন্টেসিস বা সিভিএস পরীক্ষার মাধ্যমে, এবং সেটার সাহায্যে পুরো জেনেটিক অ্যানালিসিস করে আমরা বুঝতে পারি যে এই ধরনের সমস্যা কোনো জিনগত সমস্যার সঙ্গে যুক্ত আছে কিনা। যদি না থাকে এবং সেই সমস্যাটা যদি জন্মের পরে কিউরেবল হয়, আমরা মায়েদের এবং বাবাদের, ভবিষ্যৎ মায়েদের বাবাদের আশ্বস্ত করি এবং তাদের গাইড করি জন্মের পরে কিভাবে তারা বেস্ট পসিবল ওয়েতে তাদের বাচ্চাকে সুস্থ করে তুলতে পারেন। তা দর্শক বন্ধুরা, কেমন লাগলো? আমার মনে হয় আজকে আমরা যা জানতে পারলাম স্যারের থেকে, এটা অনেক কিছু আমিও জানতাম না, এবং আমরা হয়তো অনেক কিছু জানি না। তাই স্যার, থ্যাংক ইউ যে আপনি এলে আমাদের এত কিছু জানালেন এবং আমরা জানতে পারলাম। তা একটাই আমার মনে হয় যে কোনো গর্ভস্থ অবস্থায় যারা আছেন, তারা ভালো জায়গা থেকে সব জিনিসপত্র, এই স্ক্যান গুলো করান, যাতে সবকিছু ঠিকঠাক আসে এবং সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করে। ধন্যবাদ।